কিছুটা সময়ের ব্যবধানে কক্ষের সম্মুখে গিয়ে দাঁড়ালো মেয়েটা। দরজাটা চাপানো। আরোহী ভদ্রতা বজায় রেখে হাত উঁচিয়ে টোকা দিল দরজায়। গলার স্বর বাড়িয়ে ডাকলো, তূর্ণ ভাই, তূর্ণ ভাই। ভিতরের থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। তবে কি তূর্ণ ভিতরে নেই? একটু আগেও তো সকলের সামনে থেকে কক্ষে এলো ছেলেটা। তাহলে এতটুকু সময়ের মধ্যে কোথাও উধাও হয়ে গেল। আরোহী আরো কিছুটা সময় নিয়ে ডাকলো তূর্ণকে। কোনো সাড়া শব্দ না পেয়ে অধৈর্য হয়ে এবার কোনো অনুমতি না নিয়েই দরজা ঠেলে ঢুকলো কক্ষের ভিতরে। আশেপাশে তাকিয়ে তূর্ণকে খুঁজতে খুঁজতে কর্ণে ভেসে এলো ঝুমঝুম পানির আওয়াজ। আরোহী কান খাড়া করলো। ওয়াশরুম থেকে আসছে আওয়াজটা। তূর্ণ বোধহয় ওয়াশরুমে আছে তাহলে। যাক, একদিক থেকে ভালোই হলো। এই সুযোগে ফার্স্ট এড বক্সটা রেখে কেটে পড়া যাবে। পরে জিজ্ঞাসা করলে না হয় বলে দিবে। আপনাকে রুমে পাইনি, তাই ফার্স্ট এড বক্স রেখে এসেছি। যেমন ভাবনা তেমন কাজ। আরোহী ফার্স্ট এড বক্সটা বিছানার উপরে রেখে পিছনে ঘুরলো চলে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু পেছনে ঘুরতেই চমকে উঠল মেয়েটা। তূর্ণ শুভ্র রঙা একখানা তাওয়ালে ধারা মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে। সদ্য গোসল সেরেছে বোধহয়। পরনে তার একটা কালো রঙা ট্রাউজার মাত্র। নগ্ন দেহে উপরিভাগ। ফর্সা বক্ষে মুক্ত দানার ন্যায় বিন্দু বিন্দু পানির কণা স্পষ্ট। সাথে কিছু কাটাছেঁড়াও দাগ। আরোহীর হৃৎস্পন্দন গাঢ় হলো। উন্মুক্ত পুরুষ দেহ উত্তাল করলো তার হৃদয়। এ কি হচ্ছে? এমন কেন হচ্ছে? আরোহী এই বাড়িতে যাতায়াত ছোটবেলা থেকে। তূর্ণকে এভাবে উন্মুক্ত দেহে দেখেছে দুই একবার। কই, তখন তেমন হয়নি। আরোহী চেয়েও নিজের চোখ সরাতে পারছে না। বেহায়া নীলজ্জের ন্যায় চোখ দুটো বারবার তূর্ণের উন্মুক্ত শরীরেই আটকে যাচ্ছে। কিঞ্চিত সময় নিয়ে মেয়েটা তাকিয়ে রইল তূর্ণের পানে। অতঃপর হুট করে হাত উঁচিয়ে নিজের চোখ চেপে ধরল মেয়েটা। ব্যস্ত হয়ে বলল, আমি কিছু দেখিনি। তূর্ণ পাত্তা দিল না আরোহীর কথায়। ভাবলেশীন ভাবে এগিয়ে গেল আলমারির পানে। সেখান থেকে একটা টি শার্ট বের করতে করতে বলল, তোকে দেখতে বারণ করেছে কে? আরোহী অবাক হলো। চোখ থেকে হাত সরিয়ে প্রশ্ন করলো, মানে? মানে এতক্ষণ তো আমার উন্মুক্ত দেহ তোর দুই চোখ দ্বারা কিলে খেয়ে নিলি দিব্যি। এখন আবার ঢং করে বলছিস কিছু দেখিসনি? নাটক করছিস আমার সাথে? আরোহী আর চোখে তাকালো। একবার দেখে নিল তূর্ণের পা থেকে মাথা অবধি। তূর্ণ অপ্রস্তুত হলো। চোখ নামিয়ে কোমরের পানে তাকাতেই চোখে পড়ল সত্যি ট্রাউজার নিচে নেমে তার আন্ডারওয়্যার দৃশ্যমান। সবচেয়ে লজ্জাজনক ব্যাপার হলো আন্ডারওয়্যার গোলাপি রঙা দু চারটা ফুলও স্পষ্ট। ভিতরে ভিতরে লজ্জায় মরে পড়ল তূর্ণ। এই মেয়েটার সম্মুখে এমন লজ্জাজনক ঘটনা ঘটতে হলো। তবে নিজের এই লজ্জা প্রকাশ করলো না সে। দ্রুত ট্রাউজারটা টেনে উপরে তুলল। আলমারি থেকে একটা টি শার্ট বের করে জড়িয়ে নিল শরীরে। কণ্ঠ কিছুটা স্বাভাবিক রেখেই বলল, ছি আরোহী, তুই তো দিন দিন লুচ্চা মহিলাদের খাতায় নাম লিখাচ্ছিস। আপনি আমাকে এভাবে বলতে পারেন না তূর্ণ ভাই। তূর্ণ এগিয়ে এলো আরোহীর পানে। হাত তুলে আঙ্গুল ধারা মেয়েটার কপালে একটা টোকা বসিয়ে বলল, তা বলবো না তো কি করব? চোখ কোথায় কোথায় যায় তোর? আরোহী কপালে টোকা পড়া স্থানে হাত দিল। নাক মুখ কুঁচকে বলল, আমি কি ইচ্ছে করে দেখেছি নাকি? এখানে আমার দোষ কোথায়? তোর দোষ। তুই দেখবি কেন? তাহলে কি চোখ বন্ধ করে রাখবো নাকি? আশ্চর্য। হ্যাঁ ঠিক তাই, তোর চোখ বন্ধ করে রাখা উচিত ছিল। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো আরোহী। এই লোকের সাথে কথা বলে লাভ নেই কোনো। এর সাথে যাই বলবে তারই একটা পাল্টা অযৌক্তিক জবাব দিবে। আরোহী আর তেমন কথা বাড়ালো না। হাত ধারা ফার্স্ট এড বক্সটা দেখিয়ে বলল, ফার্স্ট এড বক্স রেখে গেলাম, ওষুধ লাগিয়ে নেবেন। আসছি আমি। কণ্ঠে তোলা বাক্যগুলো সমাপ্তি ঘটিয়ে দরজার পানে পা বাড়ালো আরোহী। তূর্ণ কপাল কুঁচকালো। অতঃপর বলল, তুই কোথায় যাচ্ছিস? আরোহী থমকে দাঁড়ালো। পেছন ঘুরেই বলল, বাইরে, তাছাড়া বাড়িতে যেতে হবে, রাত হয়ে যাচ্ছে অনেক। তুই চলে গেলে আমার ওষুধ কে লাগিয়ে দিবে? আরোহী ভেঙচি কাটলো। মুখ বাঁকিয়ে বলল, নিজের কাজ নিজে করতে শিখুন তূর্ণ ভাই। অন্যের উপর নির্ভর করে আর কতদিন বাঁচবেন? তূর্ণ বিছানায় উঠে বসলো। তিরস্কার করেই বলল, ছি ছি আরোহী, তুই এত পাষাণ হলি কবে থেকে? দেখছিস একটা মানুষ অসুস্থ, কপাল কেটেছে, হাত পা ফেটেছে, অথচ তুই কিনা এখানেও নির্ভরতা খুঁজছিস। থামলো তুর্য। আবার বলল, মেয়ে, তোকে তো আমি ভালো ভেবেছিলাম, কিন্তু তুই তো একটা আস্ত খচ্চর বের হলি। খচ্চর? এত বড় একটা কথা।
আরোহী তেড়ে গেল তূর্ণের পানে। রেগে মেগে কিছু বলবে তার আগে ফার্স্ট এড বক্স থেকে একটা মলম বের করে হাতে ধরিয়ে দিল মেয়েটার। নির্বিকার ভঙ্গিতে বলল, লাগিয়ে দে তাড়াতাড়ি। আরোহী কটমট করলো, দাঁতে দাঁত চেপে বলল, পারবো না আমি। মারামারি করতে কে বলেছে? কোনো ভদ্র ঘরের ছেলেদের কখনো শুনেছেন মারামারি করতে? কিসের জন্য মারামারি করেছেন আপনি? তূর্ণের দৃষ্টি শীতল হলো। কিঞ্চিত সময় নিয়ে সে তাকিয়ে রইল আরোহীর পানে, অতঃপর আনমনেই বলল, তোর জন্য। আরোহী ভ্রু কুঁচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো। মানে? তূর্ণের ধ্যান ভাঙলো, অপ্রস্তুত হলো সে। কথা ঘুরিয়ে বলল, ওষুধ লাগিয়ে দিবি নাকি তোর মাকে ডাকবো? পরপর আবার হুমকির স্বরে বলল। দাঁড়া, ডাকছি এক্ষুনি। মামনি, মামনি। কিছুটা হকচকালো আরোহী। তার মাকে ডাকলে এখানে আবার আরেক ঝামেলা। এমনি তূর্ণ বলতে অজ্ঞান সে। মেয়েটা হাতে ওষুধ নিল, আলতোভাবে তূর্ণের কপালে লাগিয়ে দিতে দিতে বলল, এখানে আবার মাকে ডাকার কি আছে? আমাকে একটু সুন্দরভাবে বললেই তো হতো। তোর মতো পেতনির জন্য আমার সুন্দর কথা আসে না। আরোহী অগ্নিদৃষ্টিতে তাকালো তূর্ণের পানে, তবে বলল না কিছুই। আস্তে ধীরে কপালে গালে ওষুধ লাগিয়ে বলল। হয়ে গেছে। তপ্ত নিঃশ্বাস ফেললো তূর্ণ। টি শার্টের হাতাটা একটু উপরে তুলেই বলল। আরোহী তাকালো তূর্ণের হাতের পানে। কুনি উপরটার মনে হচ্ছে কালো হয়ে রক্ত জমাট বেঁধে গেছে। ফর্সা শরীরে সে কালো বর্ণটা যেন আরো বিদঘুটে আকার ধারণ করেছে। এতক্ষণ যাই বলুক, এবার আরোহীর মায়া হলো। ইস, মারামারি করে নিজের কি হাল করেছে ছেলেটা। মেয়েটা বসলো তূর্ণের পাশে, ব্যথিত হৃদয় নিয়ে তার হাতের কালো অংশটাতে একটু স্পর্শ করতেই লাফিয়ে উঠল তূর্ণ। মৃদু চিৎকারের সহিত বলল, মারতে চাইছিস নাকি আমাকে? ওভাবে ধরেছিস কেন? ব্যথা। আরোহী তবুও হাতটা সরিয়ে নিল না, বরং তূর্ণের হাতটা উল্টে পাল্টে দেখতে দেখতে বলল, দেখেছেন হাতটার কি অবস্থা করেছেন? আর কখনো মারামারি করবেন না। তূর্ণ আরোহীর কণ্ঠে বিষাদের ছোঁয়া টের পেল। এই বিষাদ কি তূর্ণের ব্যথা দেখে? ছেলেটার হৃদয়ে প্রশান্তির হাওয়া বইল। মনে মনে বলল, তুই বললে আমি সব ছেড়ে দিতে পারি। আবার তোর উপরে কোনো আঁচ আসতে দেখলে তাকে মেরেও দিতে পারি। রাত্রি কিছুটা গভীর, চারদিকটা নীরব নিস্তব্ধতায় ঢেকে গেছে ইতিমধ্যে। জনমানবের সারা শব্দ পাওয়া যাচ্ছে না কোনো। এই নীরবতায় বুক চিরে হঠাৎ তূর্ণের কক্ষের দরজা টোকা পড়ল। তূর্ণ ঘুমায়নি এখনো, মোবাইল হাতে নিয়ে বিছানায় গড়াগড়ি করছিল। রাত জাগার অভ্যাস তার। অবশ্য আজকালকার বেশিরভাগই তরুণ তরুণীর মধ্যে এই অভ্যাসটা দেখা যায়। কেউ কেউ তো সারা রাত ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব সহ আরও সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেঁটে তারপর ভোরের দিকে ঘুমের দেশে পাড়ি জমায়। কিন্তু এত রাতে আবার কে এসেছে? দরজা ধাক্কাধাক্কি করছে। বাড়ির সবাই তো ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে বোধহয়। তূর্ণ কপাল কুঁচকালো, বিছানা ছেড়ে এগিয়ে এলো দরজার পানে। খুললো দরজাটা, সাথে সাথে চোখের সামনে দৃশ্যমান হলো তুর্য চৌধুরী। এত রাতে নিজ কক্ষে সম্মুখে বাবাকে দেখে বিস্মিত হলো তূর্ণ। অবাকের সুরে বলল, বাবা তুমি? তুর্য হাসলো, অনুমতি চেয়ে বলল, ভেতরে আসতে পারি? তূর্ণ ভরকে গেল কিঞ্চিত। তার বাবা কক্ষের ভিতরে ঢোকার জন্য অনুমতি চাইছে? ছেলেটা দ্রুত সরে গেল দরজা থেকে। মেকি হেসেই বলল, এসো এসো। তুর্য ভিতরে ঢুকলো। আশপাশটায় একবার চোখ বুলিয়ে সোজা চলে গেল কক্ষের সাথে লাগানো ঝুলন্ত বারান্দায়। তূর্ণ গেল তার পিছু পিছু। তুর্য আকাশের পানে তাকালো, ওষ্ঠে হালকা হাসির রেখা বজায় রেখে বলল, চাঁদটা সুন্দর না? তূর্ণ বাবার দৃষ্টি অনুসরণ করে তাকালো আকাশের পানে। সত্যি গোল থালার ন্যায় রূপালী একখানা চাঁদ উঠেছে আজ আকাশ জুড়ে। স্নিগ্ধ সুন্দর জ্যোৎস্নায় আলো ছেয়ে গেছে শহরটা। ছেলেটা মাথা নাড়ালো, অসংখ্য সুরে বলল, তুমি নিশ্চয়ই অবাক হচ্ছ এই মাঝরাতে তোমার কক্ষে এসে চাঁদ কেন দেখাচ্ছি এটা ভেবে। থামলো তুর্য, আবার বলল, আমাদের বর্তমান সমাজের চিন্তা চেতনা মোতাবেক এই স্নিগ্ধ চাঁদ দেখা, এক্ষেত্রে সময় কাটানো প্রতিটিই ধরে রাখা হয় প্রেমিক যুগল কিংবা দম্পতির জন্য। সন্তান এবং পিতামাতার সম্পর্কটাকে দেখা হয় ভীষণ ভয়ার্থ দৃষ্টিতে। সমাজ নির্দিষ্ট করে রাখে সন্তান এবং পিতামাতার সম্পর্কের মধ্যে থাকবে শুধুমাত্র গম্ভীরতা, শাসন এবং নিজের ইচ্ছে অন্যের ওপরে চাপিয়ে দেওয়া। জানো তো একটা বিষয় আমাদের সমাজে ভীষণভাবে প্রচলিত রয়েছে, সন্তান যখন পিতামাতার অবাধ্য হয় বা নিজের ইচ্ছে অনুযায়ী কিছু করতে যায় তখন মানুষ বলে এ কেমন সন্তান যে নিজের পিতামাতার মতামতের পরিপ্রেক্ষিতে কাজ করছে না। অবশ্যই তাকে পিতামাতার মতামত মেনে নিতে হবে, জন্ম দিয়েছে তারা।
সুতরাং সন্তানের জীবনে তাদের কথাই হবে শেষ কথা। তুর্য আকাশের দিক থেকে চোখ ঘুরিয়ে তূর্ণের পানে তাকালো, প্রশ্ন করলো। তুমি এই কথাগুলোর মানে বোঝো? তুর্য ডানে বামে মাথা ঝাঁকালো, অর্থাৎ সে বোঝে না। তপ্ত নিঃশ্বাস ফেললো তুর্য। বারান্দায় মেঝেতে বসতে বসতে বলল, এর মানে তোমার মতামতের কোনো গুরুত্ব নেই। তুমি তোমার পিতামাতার মতামতকেই গুরুত্ব দিতে বাধ্য। তারা তোমার উপরে তাদের নিজস্ব মতামত চাপিয়ে দেবে, আর তোমার হাজার কষ্ট হলেও হাসি মুখে তা হজম করে নিতে হবে। তাছাড়া কিছু মাতা পিতা রয়েছে, সন্তান তাদের মতের বিরুদ্ধে গেলে তাদের মারধর করে, জনসম্মুখে অপমান করে। ফলস্বরূপ সন্তানের মধ্যে একটা জেদের সৃষ্টি হয়। পিতামাতাকে নিজের শত্রু মনে করে। একসময় এই জেদের বশেই তারা বিপথে চলে যায়। অথচ মাতা পিতা যদি ছোটবেলা থেকেই তার সন্তানের বন্ধু চেষ্টা করত, সন্তানের মতামতের গুরুত্ব দিত, তাদের উপরে চড়াও না হয়ে জনসম্মুখে তাদেরকে অপমান না করে ঠান্ডা মাথায় বুঝাতো, সমাজের নিয়ম নীতি ন্যায় অন্যায় সম্পর্কে ধারণা দিত, তবে সন্তান বিপথে হয়তো যেত না। থামলো তুর্য। ইশারা করে তূর্ণকেও বসতে বলল পাশে। তূর্ণ পাশে বসতেই ফের বলতে শুরু করলো, আমি সেই সব পিতামাতাদের মধ্যে নয় যারা তাদের সন্তানের উপরে নিজের মতামত চাপিয়ে দেয়, মারধর করে কিংবা জনসম্মুখে অপমান করে। সন্তানের কাছে একজন পিতা হয়ে ওঠার পূর্বে একজন বন্ধু হয়ে ওঠা অধিক জরুরি। আমার কাছে আমার মতামতের মতোই তোমাদের মতামতও গুরুত্বপূর্ণ, তবে সেই মতামত অবশ্যই ন্যায়সঙ্গত হতে হবে। তূর্ণ মাথা নুয়ে নিল। তুর্য তাকালো তার পানে, ঠান্ডা কণ্ঠে প্রশ্ন করলো, মারামারি করছো কেন? আমি কি তোমাকে মারামারি শিক্ষা দিয়েছিলাম? তূর্ণ এলোমেলো দৃষ্টি ফেললো। সে যে তুর্যকে ভয় পায় তেমন নয়, তবে শ্রদ্ধা করে ভীষণ। তূর্ণ সময় নিল একটু, ঢোক গিলে বলল, মাথা গরম হয়ে গিয়েছিল। মাথা গরম হয়ে গেলেই আঘাত করতে হবে? যে কোনো বিষয় দুইভাবে সমাধান করা যায়। প্রথমত শান্তিপূর্ণভাবে, আর দ্বিতীয়ত মারামারি কিংবা ঝামেলায় জড়িয়ে। তুমি কি শান্তিপূর্ণভাবে তোমার সমস্যার সমাধানের চেষ্টা করেছিলে? তূর্ণ তাকালো বাবার পানে, কণ্ঠটি একটু স্বাভাবিক করেই বলল, করেছিলাম তো। প্রথমে আমি শান্তিপূর্ণভাবেই সমস্যার সমাধানের চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা ঝামেলা শুরু করলো। হুট করেই খুশি বসালো আমার শরীরে। আমিও নিজের রাগটা ধরে রাখতে পারিনি, ব্যাস বেঁধে গেল হাতাহাতি। তুর্য ঠোঁট এলিয়ে হাসলো, গা ঝাড়া দিয়ে বলল, তাহলে ঠিক আছে। কেউ শান্তি না চাইলে তোমারও এত দায় পড়েনি শান্তি ধরে রাখার। কেউ একটা দিলে তাকে তিনটা দিয়ে আসবে। তবে প্রথমে অবশ্যই শান্তিপূর্ণভাবে সকল সমস্যার সমাধান করার চেষ্টা করে নিবে। মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না। তূর্ণ অবাক হলো। এতক্ষণ এত কিছু বুঝিয়ে শেষে কিনা এই বলল তার বাবা। তূর্ণ ভেবেছিল মারামারির বর্ণনা দেওয়ার পর তুর্য রেগে যাবে, গম্ভীর স্বরে বলবে, কুকুর তোমাকে কামড় দিলে তুমিও কি কামড় দেবে? তোমার মারামারি করা একদমই উচিত হয়নি। কিন্তু তুর্য তো একদম উল্টো কথা বলল, আরো সাহস দিল তাকে। সেই জন্যই তো বাবাকে এত ভালো লাগে তূর্ণের। ছেলেটা দুই হাত বাড়িয়ে জড়িয়ে ধরলো তুর্যকে, বলল, তোমার মতো বাবা পেয়ে সত্যি আমি ধন্য। তুর্য হাসলো, কিঞ্চিত সময় নিয়ে চুপ থেকে হুট করে প্রশ্ন করলো, ভালোবাসো আরোহীকে? তূর্ণ বাবাকে ছেড়ে দিল। সে যেমনই হোক না কেন, এভাবে হুট করে বাবার সম্মুখে ভালোবাসার কথা বলতে কেমন লজ্জা লাগছে। তুর্য বুঝে নিল যা বোঝার। উঠে দাঁড়ালো সে, নিজ কক্ষে ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো। তবে ফিরে যাওয়ার আগে ছেলের কাঁধে হাত রেখে বলে গেল, ভালোবাসলে আগলে রাখতে জানতে হয়। দীর্ঘ এক রাতের অবসান ঘটিয়ে আকাশে স্থান করে নিয়েছে উজ্জ্বল এক সূর্য। চারিদিকটা ভরে উঠেছে আলোয় আলোয়। আরোহী ঘুম থেকে উঠে পরিপাটি হয়ে বেরিয়ে পড়লো কলেজের উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরিয়ে এসে সোজা এলো তূর্ণদের বাড়ির সম্মুখে। তনয়াকে আগে থেকে কল করে বলে রেখেছিল তৈরি হয়ে বাসার সামনে দাঁড়াতে। দুজন একসাথে কলেজে যাবে। তনয়াও তাই করেছে, দাঁড়িয়েছিল বাড়ির সামনে। আরোহী আসতে দেখেই হাত উচালো সে, গলা বাড়িয়ে বলল, এত দেরি করলি কেন? আমি সেই কখন থেকে দাঁড়িয়েছি তোর জন্য। আরোহী হাঁটার গতি বাড়ালো, লম্বা লম্বা পা ফেলে এলো তনয়ার সম্মুখে। কিছুটা জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, খেতে খেতে দেরি হয়ে গিয়েছে একটু। তনয়া আর কথা বাড়ালো না, দাঁড়িয়ে না থেকে হাঁটা ধরল সে। আরোহীকে তাড়া দিয়ে বলল, এখন আর কথা না বাড়িয়ে রাত চল। আজ প্রথমেই টাকলু মানক স্যারের ক্লাস, দেরি হলেই আবার বাইরে দাঁড় করিয়ে রাখবে। তা যা বলেছিস। আরোহীও পা চালালো তনয়ার সাথে সাথে। ঠিক তখনই পেছন থেকে ডাক পড়ল। তনয়া আর আরোহী থমকে দাঁড়ালো। পেছন থেকে দেখলো তূর্ণে শার্টের হাতা গুটাতে গুটাতে তাদের পানি এগিয়ে আসছে। কপাল কুঁচকালো দুজনে। তবে তনয়া নম্র কণ্ঠে বলল, কিছু বলবে ভাইয়া? তূর্ণের থমথমে মুখশ্রী,
গম্ভীর কণ্ঠে কিছু বলবে তার আগেই ভেসে এলো আরোহীর কণ্ঠস্বর। মেয়েটা বিরক্তি নিয়ে বলল। যা বলার তাড়াতাড়ি বলবেন, আমার কলেজ আছে। তূর্ণ কপাল কুঁচকালো, তীক্ষ্ণ কণ্ঠে বলল। একই স্থানে একই সাথে দাঁড়িয়ে রয়েছিস তোরা দুজন, একসাথে কলেজে যাচ্ছিস এবং আমি তোদের একসাথেই ডেকেছি। তন্ময়া কি সুন্দর নম্রভাবে আমাকে প্রশ্ন করলো, আর তুই খচ্চরের মতো প্রশ্ন করলি কিসের জন্য? আরোহী তেতে উঠল, কটমট করেই বলল। আপনি আমাকে খচ্চর বললেন? খচ্চরকে খচ্চর বলবো না তো কি বলবো? ভাইয়া। আরোহী একটু উচ্চ স্বরে ডাকলো তূর্ণকে। সাথে সাথেই ছেলেটা কলিজাটা লাফ দিয়ে উঠল, বুকে হাত দিয়ে বিড়বিড়িয়ে বলল। এমনিতেই তো সম্পর্কের দোহাই দিয়ে সারাদিন তূর্ণ ভাই করে মেয়েটা হার্টের সমস্যা বাঁধিয়ে দিয়েছে। এখন আবার মাঝ রাস্তায় জোরে জোরে ভাইয়া ডেকে ভাই বোনের সম্পর্কের গভীরতা জাহির করতে চাইছে। পরপর গলা বাড়ালো তূর্ণ, কিঞ্চিত ধমকে আরোহীকে বলল। তোর মা আর আমার বাপ চাচাতো ভাই বোন জানি, তাই বলে মাঝ রাস্তায় এত জোর করে ভাইয়া ডেকে আমার হার্ট অ্যাটাক করিয়ে দিতে চাইছিস নাকি? আরোহী কপাল কুঁচকালো, চোখ ছোট ছোট করে বলল। আপনি আমার ভাই, তাই পৃথিবীর সকল স্থানে হোক বা মাঝ রাস্তায় ভাইয়াই ডাকবো, তা জোরে হোক কিংবা আস্তে। এতে হার্ট অ্যাটাক করার কি আছে? তূর্ণ আশেপাশে তাকালো, একটু এগিয়ে দাঁড়ালো আরোহীর পাশে, কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলল। আজকাল শুনেছি মেয়েরা নাকি ছেলেদের প্রথমে ভাইয়া ডেকে পরে ছাইয়া বানাতে চায়। তুইও কি আমাকে তেমন কিছুই বানাতে চাইছিস আরোহী? আরোহী অবাক হলো, সে কি বলল আর এই লোক কোথায় নিয়ে গেল? সম্পর্কের খাতিরে তো সর্বদা ভাইয়া বলেই এই লোককে সম্বোধন করে আরোহী, আর আজ সেই ভাইয়া সম্বোধনকে টেনে হিসড়ে ছাইয়া পর্যন্ত নিয়ে গেল। আরোহী কপাল কুঁচকালো, বিরক্তি ভরা কণ্ঠেই বলল। একদম আজে বাজে কথা বলবেন না তরুণ ভাই, আমি আপনাকে। এটুকু বলতেই মেয়েটাকে থামিয়ে দিল তূর্ণ, আতঙ্কিত স্বরেই বলল। আমি কিন্তু মোটেই তোর মতো একটা দাজ্জাল ঝগড়ুটে মহিলার ছায়া হতে ইচ্ছুক নই। এসব চিন্তা বাদ দে আরোহী, আর একটু ভালো কিছু ভাব। আরোহী বিরক্তি বাড়ল, কটমট করে সে তাকালো তূর্ণের পানে, দাঁতে দাঁত চেপে বলল। পারবো না ভালো কিছু ভাবতে, আমি খারাপ কিছুই ভাববো। আপনার কি? তার মানে তুই স্বীকার করছিস যে তুই আমাকে নিয়ে আজে বাজে কথা চিন্তা করিস, আমাকে ছাইয়া বানাতে চাস? নিজের কথায় নিজেই ফেসে গেল আরোহী, রাগের বশে কি বলতে কি বলে ফেললো। এখন তা নিয়েও এই লোক কথা শোনাবে। অবশ্য আরোহী যা বলেছে তাতে এর অর্থই দাঁড়ায় যে সে খারাপ কিছু ভাবে। মেয়েটা বিব্রত বোধ করলো, আমতা আমতা করে বলল। তা এমন কিছু না তরুণ ভাই, ওটা জাস্ট কথার কথা বলে ফেলেছি। তূর্ণ গায়ে মাখলো না আরোহীর কথা, তনয়ার পানে এক পলক তাকিয়ে মুখ নামালো আরোহীর কানের কাছে, ফিস ফিস করে বলল। ছি ছি আরোহী, এই ছিল তোর মনে? আচ্ছা, মনে মনে তুই আমাকে নিয়ে কত দূর ভেবেছিস? মান ইজ্জত কিচ্ছু রেখেছিস আমার, নাকি তাও হরণ করে দিয়েছিস? কোনটা? আরোহীর কান গরম হলো, ছি ছি ছি, এসব কি বলছে এই লোক? সে কি বলল? আর সেই ছোট কথাটা কোথায় চলে গেল? লজ্জা সংকোচে হাঁসফাঁস করে উঠল মেয়েটা, এখানে আর দাঁড়াতে চাইল না। এখানে যতক্ষণ দাঁড়াবে তূর্ণ ততক্ষণ এই কথাটা নিয়ে বিশ্লেষণ করবে, এর থেকে এখান থেকে কেটে পড়াই শ্রেয়। আরোহী অপ্রস্তুত ভঙ্গিতে পা কলেজের পানে, তনয়াকে তাড়া দিয়ে বলল। কলেজে গেলে চল, নয়তো দাঁড়িয়ে থাক। তনয়া এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল তূর্ণ আর আরোহীর কথোপকথন। এ দুজন যখনই সামনাসামনি আসে তখনই ঝগড়া বাঁধে, এ আর নতুন কিছু নয়। তাই আর আগ বাড়িয়ে এদের ঝগড়ায় ঢোকেনি সে। তবে এখন আরোহীর তাড়া শুনে সেও তাড়া লাগালো, ছুট লাগালো মেয়েটার পিছু পিছু। তূর্ণ ঠোঁট হেলিয়ে হাসলো, সেও হাঁটা ধরল ওদের পিছনে। গতকাল যখন থেকে শুনেছে আরোহীকে কেউ পটাতে চাইছে, প্রেম নিবেদন করেছে, তখন থেকে আর শান্তি পাচ্ছে না ছেলেটা। একটাকে তো মেরে ধরে শাসিয়ে এসেছে, কিন্তু এরপর যদি আর কেউ আবার মেয়েটার পিছু লাগে, আরোহীকে ছিনিয়ে নিতে চায় তার থেকে, না না, এই মেয়েটাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না তূর্ণ। তাই এখন থেকে মেয়েটাকে সর্বদাই চোখে চোখে রাখার সিদ্ধান্ত নিয়েছে সে। কিছুটা সময় অতিবাহিত হতেই কলেজে পৌঁছালো আরোহী এবং তনয়া। ক্যাম্পাস ইতিমধ্যে অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে, সকলেরই বোধহয় ক্লাস শুরু হয়ে গেছে। আরোহী এবং তনয়া ব্যস্ত পায়ে গিয়ে দাঁড়ালো ক্লাসের নিকটে। জানালা থেকে দেখলো মানিক স্যার নামক মধ্যবয়স্ক অধ্যাপক ঘুরে ঘুরে পাঠদান করছেন।
মাথার মধ্যভাগে তার তেল চকচকে টাকটা স্পষ্ট। এখন যদি সম্মুখের দরজা থেকে ক্লাসে ঢোকার চেষ্টা করে তবে নির্ঘাত লোকটা তাদের বকাবকি করে বাহিরে দাঁড় করিয়ে রাখবে, আর যদি না ঢুকে ক্লাস মিস দেয় তবে বাড়িতে নালিশ পাঠাবে। উভয় দিকে সংকট। এখন কোন দিকে যাবে তারা? আরোহী এবং তনয়া একে অপরের পানে তাকালো, অতঃপর ঘুরে গেল ক্লাসের পেছনের দিকে। মাথা নিচু করে লুকিয়ে ঢুকতে নিল ক্লাসে। ঠিক তখনই ভেসে এলো গম্ভীর এক কণ্ঠস্বর। ওখানেই দাঁড়িয়ে যাও।